Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকের ভিডিওতে আলোচনা করব ফিগার অফ স্পিচ। তো প্রথমে আমরা জেনে নেব এই ফিগার অফ স্পিচ আসলে কি। হোয়াট ইজ আ ফিগার অফ স্পিচ? তো দেখো, আ ফিগার অফ স্পিচ ইজ আ rhetorical device that uses imaginative or indirect expressions to add beauty, emotion and emphasis to writing, especially in poetry. তো দেখো, এই যে ফিগার অফ স্পিচ, যাকে বাংলায় বলে বাক্য অলঙ্কার। তো এই অলঙ্কার ব্যাপারটা কি আমরা সকলে জানি। অলঙ্কার যাকে ইংলিশে বলে জুয়েলারি। তো জুয়েলারি একটি অলঙ্কার। এটা কি হয়, এটা পড়লে কি হয়, তার যে পড়বে তার সৌন্দর্যকে আরও বেশি এনহ্যান্স করে। তো একইভাবে এই যে বাক্য অলঙ্কার বা ফিগার অফ স্পিচ, এটিও বাক্যকে আরও সুন্দর করে। তো দেখো, আ ফিগার অফ স্পিচ ইজ আ rhetorical ডিভাইস। এই যে ফিগার অফ স্পিচ, এটি কি, এটি হচ্ছে একটি ভাষার একটি বিশেষ কৌশল বা rhetorical ডিভাইস মানে অলংকারিক রীতি বা কৌশল, যেটি ইউজেস ইমাজিনেটিভ অর ইনডিরেক্ট এক্সপ্রেশন, যেটি কি করে বিভিন্ন কল্পনামূলক বিভিন্ন শব্দ ব্যবহার করে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, এটি অপ্রত্যক্ষ ইনডাইরেক্ট, বা এটি কোনো ডাইরেক্টলি কোনো কিছু প্রকাশ নাও করতে পারে, বা ডাইরেক্টলি না করে সেটা কি ইনডাইরেক্টলি বা অপ্রত্যক্ষভাবে কোনো কিছু ব্যবহার করে সেটি কি করে, কোনো একটা ভাষাকে কি করে, টু অ্যাড বিউটি, তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে, ইমোশন, তার আবেগগত দিক থেকে, অ্যান্ড ইমফ্যাসিস, এবং গুরুত্ব বাড়িয়ে তোলে, বিশেষ করে লেখার ক্ষেত্রে, স্পেশালি ইন পোয়েট্রি, বিশেষ করে কবিতার ক্ষেত্রে, যেমন ইংলিশে যে কবিতাগুলো হয় তো সেইগুলোর ক্ষেত্রে এটা আরও বেশি তার সৌন্দর্যকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। তো এটাই হচ্ছে ফিগার অফ স্পিচ বা বাক্যের অলঙ্কারের কাজ। তো আরও একটু সহজে বলি বিষয়টা। অলঙ্কার, বাক্যালঙ্কার, যেটি আমাদের বাংলা ভাষাকে যেমন বাক্যালঙ্কার তেমনি ইংলিশে ফিগার অফ স্পিচ, এটা বললাম। তো এটি কি করে, এটি শুধু বুঝতেই সাহায্য করে না আমাদেরকে সেই ভাষাটিকে, সেটা আমাদের যে লেখার এবং কথা দক্ষতাকে আরও বেশি উন্নত করে এটি, এবং যেটা সাহিত্যের ক্ষেত্রে সেটা সেই ইংলিশ লিটারেচারই হোক বা বাংলা সাহিত্যই হোক, তার রসাস্বাদনে একটি নতুন মাত্রা যোগ করে। তাই আমাদের এই ফিগার অফ স্পিচটা শেখা অত্যন্ত জরুরি। তাহলে কি হলো, এই যে ফিগার অফ স্পিচ, এটি একটি আলংকারিক রীতি বা কৌশল, যেখানে শব্দকে তাদের সরাসরি অর্থে ব্যবহার না করে কল্পনা শক্তি এবং সৃজনশীলতার মাধ্যমে বিশেষ প্রভাব বা অর্থ সৃষ্টি করা হয়। এটি লেখায়, বিশেষ করে কবিতায়, ভাব প্রকাশকে আরও বেশি সমৃদ্ধ, সৌন্দর্য এবং আবেগ এবং পাশাপাশি গুরুত্ব যোগ করে থাকে। তো এই হচ্ছে ফিগার অফ স্পিচ। এবার আমরা দেখে নেব যে ফিগার অফ স্পিচগুলো কয় ভাগে ভাগ করা যায়। টাইপস অফ ফিগার স্পিচ। তো মেইনলি এখানে 19টি ফিগার স্পিচের ভাগ আমি আলোচনা করব। তো আজকের ভিডিওতে প্রথম 10টি নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমেই যেটা রয়েছে সিমিলি। এটা আমরা কম বেশি সকলেই পড়েছি। সিমিলি যাকে বলছে উপমা, মেটাফোর রূপক, পার্সনিফিকেশন মানবীকরণ, হাইপারবোল অতিরঞ্জনা, অ্যালিটারেশন অনুপ্রাস, অনোমাটোপেইয়া অনুকরণ ধ্বনি, তারপরে অ্যাপোস্ট্রফি উদ্দেশ্যোক্তি, আইরনি বিদ্রূপ, অক্সিমোরন বিরোধী শব্দযুগল, এবং 10 নম্বর রয়েছে প্যারাডক্স বা বিরোধাভাস, এবং 11 নম্বর রয়েছে সিম্বলিজম প্রতীকিতা। তারপরে দেখো সিনেকডক, তাহলে অংশে দ্বারা সমগ্রকে বোঝানো, মেটোনমি এটা কি পর্যায়বাচক রূপক, অ্যালিউশন উল্লেখ বা ইঙ্গিত, পান শব্দরস, ক্লাইম্যাক্স ক্রমোন্নতি বা আস্তে আস্তে গুরুত্ব বৃদ্ধি। তারপরে দেখো অ্যান্টি ক্লাইম্যাক্স মানে কি গুরুত্ব হ্রাস বা বিপরীতক্রমে কোনো ঘটনা ঘটা। তারপরে কি টটোলজি পুনরুক্তি, এবং লাস্ট রয়েছে 19-এ অ্যানাফোরা আরম্ভ পুনরাবৃত্তি। তো যাই হোক, তো এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। তো প্রথমে আজকের ভিডিওতে পার্ট 1-এ তোমাদের প্রথম যে 10টি রয়েছে সেই ফিগার স্পিচগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি, এবং পরেরগুলো পার্ট 2-তে আলোচনা করব। তো চলো ভিডিওটি আর লেন্দি করছি না, শুরু করছি আজকের ফিগার স্পিচের প্রথম যে ভাগটি রয়েছে সিমিলি। তো দেখো, সিমিলি মানে হচ্ছে উপমা। এটি কি, দেখো ডেফিনেশনটা দিচ্ছি, আ কম্পারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস ইউজিং লাইক অর অ্যাজ। তো দেখো, কম্পারিজন মানে কি তুলনা করা। তাহলে কি, কাকে তুলনা করব, বিটুইন টু ডিফারেন্ট থিংস, দুটো আলাদা
জিনিস তাদের মধ্যে তুলনা করা হবে লাইক অথবা অ্যাজ, এই যে দুটো শব্দ এগুলোকে ব্যবহার করে আমরা কি করব, কোনো দুটো আলাদা জিনিসের মধ্যে আমরা পার্থক্য করব বা সেটাকে তুলনা করব। তো এই দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা বা পার্থক্য, যেটা লাইক অর অ্যাজ, যার মানে হচ্ছে যেন বা মতো, এরকম শব্দ ব্যবহার করে আমরা তুলনা করব। তো আমরা উদাহরণ দিয়ে দেখে নেব। এক্সাম্পলস দেখো, হার স্মাইল ইজ লাইক দ্য সান, তার হাসি যেন সূর্য। এখানে তার হাসিকে সূর্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই যে লাইক ওয়াটার রয়েছে, তো এই লাইক মানে হচ্ছে এখানে স্মাইলটাকে আর সানকে তুলনা করা হচ্ছে। নেক্সট দেখো, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ আ লায়ন, তো সে সাহসী, কার মতো সাহসী, সিংহের মতো সাহসী। তাহলে এখানে তাকে সিংহের সঙ্গে তার সাহসটাকে সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে এখানে ব্রেভটাকে বোঝাচ্ছে। তাহলে এই যে অ্যাজ রয়েছে, এই অ্যাজ দিয়ে কিন্তু ব্রেভ, সে যে ব্রেভ কার মতো, সিংহের মতো ব্রেভ, এটা বোঝানো হচ্ছে যে একই রকম সাহসী। তাহলে এটা হচ্ছে সিমিলি। আচ্ছা, তারপরে দেখো মেটাফোর। তাহলে মেটাফোর কি, রূপক, এটাও কিন্তু এক ধরনের তুলনা। ডেফিনেশনটা দেখে নেব, আ ডাইরেক্ট কম্প্যারিজন হোয়ার ওয়ান থিং ইজ সেড টু বি অ্যানাদার। তাহলে এটা কি, মেটাফোর হচ্ছে এমন একটা জিনিস যেখানে সরাসরি দুটো জিনিসকে এক করে তুলনা করা হয়। এবং এখানে কিন্তু যেন বা মতো, আগে যেমন দেখলাম লাইক এবং অ্যাজ এগুলো ছিল, এখানে কিন্তু সেটা থাকবে না, কিন্তু এটা ডাইরেক্ট বা সরাসরি তুলনা করা বোঝাবে কোনো একটা জিনিসকে আর একটা জিনিসের সাথে। তো এটাই হচ্ছে মেটাফোর। দেখো এক্সাম্পল, টাইম ইজ অ্যাজ আ থিপ। এখানে লক্ষ্য করো, এবার আমি আলাদা কালার করে দিয়েছি তোমাদের জন্য। টাইম আর থিপ, এখানে এদেরকে তুলনা করা হচ্ছে। টাইম একটা আলাদা, সম্পূর্ণ আলাদা জিনিস, এবং থিপ যে চোর, সেটাও কিন্তু একটা সম্পূর্ণ আলাদা জিনিস। তাহলে টাইম এবং যে সময় এবং চোর, এটা কখনো এক নয়। তাহলে এই দুটোকে কিন্তু তুলনা করা হচ্ছে। কেন, কিভাবে, টাইম ইজ আ থিফ, তাহলে সময় হচ্ছে একটা চোর। কেন বলা হচ্ছে এই সেন্সটা, কারণ হচ্ছে সময় কিন্তু চলে যায়, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে কি, সময় যেন চলে, সময় যেন চোরের মতো পালাচ্ছে। তো এখানে এই যে এটাকে তুলনা করা হচ্ছে। কিন্তু এখানে লক্ষ্য করো, দুটোকে তুলনা করলেও কিন্তু লাইক বা অ্যাজ কোনোটা এখানে নেই, তো কিন্তু তাও এটা তুলনা করা বোঝাচ্ছে। তো এইভাবে সরাসরি তুলনা করা বোঝালে সেটা হচ্ছে মেটাফোর। তাই টাইম আর থিফ হচ্ছে এখানে তুলনা করছে এদের দুজনকে। নেক্সট দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ। একজন বিখ্যাত নাট্যকার এটা বলেছিলেন যে পৃথিবী হচ্ছে একটা স্টেজ। তাহলে কি, পৃথিবী, পুরো বিশ্ব হচ্ছে একটা স্টেজ। তাহলে এখানে ওয়ার্ল্ড আর স্টেজ এদেরকে তুলনা করা হচ্ছে, কিন্তু এটা ডিরেক্ট তুলনা করা হচ্ছে। এখানে দেখো লাইক বা অ্যাজ কোনোটাই কিন্তু নেই, কিন্তু তাও এটা তুলনা করা হচ্ছে। তাহলে ওয়ার্ল্ড আর স্টেজকে এখানে তুলনা করা হচ্ছে। তো এটাই হচ্ছে মেটাফোর। আচ্ছা, তো নেক্সট দেখো পার্সনিফিকেশন, যাকে বাংলায় বলে মানবীকরণ। এই পার্সনিফিকেশন কথার মধ্যে লক্ষ্য করো, পার্সন কথাটা আছে। তাহলে কি, পার্সন মানে কি, ব্যক্তি বা কোনো মানুষকে বোঝাচ্ছে পার্সন। তাহলে কি, মানুষের কিছু আচরণ আছে যেগুলো দিয়ে বুঝতে পারি যে এগুলো মানুষের আচরণ। তাহলে কি, পার্সনিফিকেশন হচ্ছে কোনো, দেখো কাকে বলছে, এটা ডেফিনেশনটা দেখে নেব, গিভিং হিউম্যান কোয়ালিটিস টু নন হিউম্যান থিংস। তো কি, অজীব বস্তু বা যাদের প্রাণ নেই, জড়বস্তু, তাদেরকে কিন্তু মানুষের যে সমস্ত গুণ রয়েছে সেগুলোকে আরোপ করা হচ্ছে। তো এটাই হচ্ছে পার্সনিফিকেশন বা মানবীকরণ। যেগুলো মানুষের বৈশিষ্ট্য সেগুলো কোনো নন হিউম্যান জিনিসের ওপর সেগুলোকে তুলনা করা হচ্ছে, সেগুলোকে তুলনা নয়, সেগুলোকে বোঝানো হচ্ছে। তো দেখো এখানে এক্সাম্পল, দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ। দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, এই যে হুইসপার্ড মানে কি, ফিস ফিস করে কথা বলা। তো আমরা কোনো কথা ফিস ফিস করে কারো কানে কানে, এইটা আমরা বলে থাকি। তো এটা হচ্ছে একটা মানুষের কাজ, সেটাকে আমরা কি করছি, বাতাসকে সেই গুণটা আমরা আরোপ করছি। দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ, বাতাস গাছের মধ্যে ফিস ফিস করে বলল। তাহলে এখানে মানুষের একটা বৈশিষ্ট্য, সেটা উইন্ডের ওপরে কিন্তু চাপানো হলো, সেটা হচ্ছে বাতাসের ওপরে কিন্তু এটা চাপানো হলো, কিন্তু আসলে কিন্তু সেটা সম্ভব নয়। কিন্তু আমরা এটা কল্পনা করছি যে বাতাস যেন গাছেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। ওকে, নেক্সট যেটা দেখো, দ্য মুন স্মাইলড অ্যাট দ্য আর্থ। চাঁদ হাসছে। চাঁদ কি কখনো হাসতে পারে? পারে না। এটা হাসি, কান্না, এগুলো সব আমাদের মানুষের একটা এগুলো বৈশিষ্ট্য, গুণ এগুলো। তাহলে চাঁদকে যেন মনে হচ্ছে সে পৃথিবীর দিকে তাকিয়ে হাসছে। তাহলে কি, স্মাইলড, এটা হচ্ছে স্মাইলটা একটা পার্সনিফিকেশন করা হলো এখানটায় চাঁদের উপরে, যে চাঁদ পৃথিবীর দিকে তাকিয়ে হাসছে, এরকম, হাসছে নয়, হাসলো। তাহলে স্মাইলটা এখানে, হুইসপারটা হচ্ছে এখানে পার্সনিফিকেশন, এগুলোকে আরোপ করে করা হচ্ছে। আচ্ছা,
তো নেক্সট দেখো 4 নম্বরে হাইপারবোল। এই যে হাইপার, আমরা বলে থাকি না হাইপার, বেশি হাইপার হয়েও না, তাহলে হাইপার মানে কি অতিরঞ্জনা, বা কোনো কিছু যখন একটু অতিরঞ্জিতভাবে অর্থাৎ একটু বেশিভাবে সেটাকে বোঝানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে হাইপারবোল। মানে ডেফিনেশনটা দেখো, অ্যান এক্সট্রিম এক্সাগারেশন ইউজড ফর এমফ্যাসিস, মানে কোনো কিছুকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা বা কোনো কিছুকে একটু বেশি বাড়িয়ে বলা। আমরা একদম সহজভাবে জানবো যে একবার কোনো কিছুকে খুবই সহজভাবে যেটাকে বোঝানো হয় সেক্ষেত্রে সেটাকে বলছে হাইপারবোল। তো এখানে এক্সাম্পলটা দেখো, আই হ্যাভ টোল্ড ইউ 1000 টাইমস। ভালো করে লক্ষ্য করো, 1000 টাইমস মানে 1000 বার। তো 1000 বার কি কাউকে কোনো কথা বলা কি আদৌ সম্ভব? সম্ভব নয়, কিন্তু এখানে বলছে আমি তোমাকে 1000 বার বলেছি, তাহলে 1000 বার কোনো কথা বলা সম্ভব নয়, তাহলে 1000 টাইমস এইটা কি হচ্ছে? অতিরঞ্জিত হচ্ছে, এটাই হচ্ছে হাইপারবোল। নেক্সট দেখো, হি ক্রাইড অ রিভার অফ টিয়ার্স, বলছে সে চোখের জলে নদী বয়ে দিয়েছে। এটা কি আদৌ সম্ভব? চোখের জলে কখন নদী বওয়ানো সম্ভব? এটা সম্ভব নয়, তাহলে এটা একটি কি, এটা হচ্ছে একটু বাড়িয়ে বলেছে, এটাই অতিরঞ্জিত হয়েছে, তো এটাই হচ্ছে হাইপারবোল। তাহলে কি প্রথম যে সেন্টেন্সটা 1000 টাইমস, দ্বিতীয় সেন্টেন্স আর রিভার অফ টিয়ার্স, এটাই হচ্ছে এখানে হাইপারবোল করা হয়েছে। তো নেক্সট দেখো 5 নম্বর অ্যালিটারেশন, যাকে বাংলায় বলে অনুপ্রাস অলঙ্কার। এটা খুবই সহজ একটা ফিগার অফ স্পিচ। তো দেখো ডেফিনেশনটা, রিপিটেশন অফ দ্য সেম স্টার্টিং কনসোনেন্ট সাউন্ড ইন নিয়ার বাই ওয়ার্ডস, মানে রিপিট মানে কি পুনরায় বলা, তাহলে কি কাছাকাছি শব্দের শুরুতে একই ধ্বনি পুনরাবৃত্তি হওয়া, মানে পুনরাবৃত্তি মানে পুনরায় এটাকে বলা, তো সেটাই হচ্ছে অ্যালিটারেশন বা অনুপ্রাস। তাহলে কি দেখে নেব এক্সাম্পল দিয়ে। তো এখানে বাক্যটা লক্ষ্য করো, দুটো সেন্টেন্স এক্সাম্পল আমি দিয়েছি। তোমরা যদি বলো যে আরও এক্সাম্পল দিতে, সেক্ষেত্রে আমি চেষ্টা করব আরও এক্সাম্পল দিয়ে বানানোর। তো দেখো এখানে প্রথমে যেটা রয়েছে, শি সেলস সি শেলস বাই দ্য সিশোর। এখানে লক্ষ্য করো প্রথমে যে ওয়ার্ডগুলো রয়েছে এখানে, এই সেন্টেন্সটির প্রথম যে ওয়ার্ডগুলো রয়েছে, প্রথম লেটারটা রয়েছে। তো দেখো প্রথম লেটারের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারে এস রয়েছে, তাই তো? তাহলে দেখো এখানে শি সেলস বাই দ্য সিশোর, সে কি করে? সমুদ্রের ধারে শামুক বিক্রি করে। প্রত্যেকটা কিন্তু ওয়ার্ডের প্রথম যে লেটারটা সেটা কিন্তু একই রয়েছে, এস। তো এটাই হচ্ছে অ্যালিটারেশন বা একই শব্দের বারবার পুনরাবৃত্তি হওয়া। আচ্ছা, তারপর দেখো বিগ ব্রাউন বিয়ার্স বাউন্সড বোল্ডলি। এখানে দেখো পুরো সমস্তটাই কিন্তু বি রয়েছে, প্রথম যে লেটারগুলো রয়েছে সমস্তটাই কিন্তু বি, প্রথম অক্ষরটা বি রয়েছে। তো এটাই হচ্ছে অ্যালিটারেশন, সেই জন্যই বললাম এটা সবচেয়ে সহজ। তো প্রথম অক্ষরটা যদি একই লেটার দিয়ে স্টার্ট হয়, সেটাই হচ্ছে অ্যালিটারেশন, বা বারবার একই লেটারের কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে, একই সাউন্ডটা হচ্ছে, তো এটাই হচ্ছে অ্যালিটারেশন। আচ্ছা, তো নেক্সট দেখো অনুমাটাপইয়া। এটা কি? অনুকরণ পদ্ধতি, অনুকরণ ধ্বনি। এটা আবার কি? আ ওয়ার্ড দ্যাট ইমিটেটস দ্য ন্যাচারাল সাউন্ড ইট রিপ্রেজেন্টস, মানে যে শব্দ প্রকৃত ধ্বনিকে অনুকরণ করে। তো দেখো এটা কি এক্সাম্পল দিয়ে দেখে নেব। তো দেখো এক্সাম্পলে কি রয়েছে, দ্য বিজ বাজড লাউডলি, মৌমাছিরা ভন ভন করছিল। দ্য ডোর ক্রিকড ওপেন, দরজাটা কচ শব্দে খুলল, তো বা ক্যাচক্যাচে শব্দ করে খুলল। তাহলে এখানে বাস্ট এবং ক্রিকড, এই যে সাউন্ডটার কথা বলছে, তো এটা হচ্ছে প্রাকৃতিক একটা ন্যাচারাল সাউন্ড, এটা প্রকৃত ধ্বনির মাধ্যমে কিন্তু এটা বোঝানো হচ্ছে। তাহলে কি এখানে বাস্ট এবং ক্রিকড এটাই হচ্ছে এখানে ওনোমাটোপইয়া, এভাবে কিন্তু এটা শব্দের যে প্রকৃত ধ্বনি সেটাকে অনুকরণ করছে, এটাই হচ্ছে ওনোমাটোপইয়া। ওকে, নেক্সট দেখে নেব অ্যাপোস্ট্রফি বা উদ্দেশোক্তি, ডাইরেক্টলি অ্যাড্রেসিং অ্যান অবজেক্ট অর ইমাজিনারি পার্সন অর অবজেক্ট। তার মানে কি? দেখো অনুপস্থিত বা কল্পিত কিছুকে বা কল্পিত কাউকে সরাসরি সম্বোধন করা, সরাসরি কাউকে ডাকা, তো সেটাই হচ্ছে অ্যাপোস্ট্রফি। তো দেখো এখানে ও ডেথ হোয়ার ইজ দ্য স্টিং, এখানে বলছে মৃত্যুকে, বলছে হে মৃত্যু তোমার দংশন কোথায়। তাহলে মৃত্যুকে আমরা দেখতে পাই না, তাহলে কি মৃত্যুকে আমরা তো দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে মৃত্যুকে উদ্দেশ্য করে বলছে যে হে মৃত্যু তোমার দংশন কোথায়। এখানে দেখো কাউকে অ্যাবসেন্ট বা কোনো একটা কেউ এখানে উপস্থিত নেই, বা কাল্পনিক কোনো ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে কোনো কিছু বলা হচ্ছে।
নেক্সট দেখো টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, এখানে তারাদের উদ্দেশ্য করে বলা হচ্ছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তো এটাই হচ্ছে অ্যাপোস্ট্রফি। তো দেখো নেক্সট এটা রয়েছে আইরনি বা বিদ্রূপ। ডেফিনেশনটা কি? সেইং দ্য অপোজিট অফ হোয়াট ইজ মিন্ট অফেন ফর হিউমারাস অর ড্রামাটিক এফেক্ট। তো দেখো এক্সাম্পলটা, তো বিদ্রূপ যা বলা হয় তার বিপরীত অর্থ বোঝানো হয়, প্রায়শই সেটা মজা বা কটাক্ষ করে বলা হয়ে থাকে। আচ্ছা, তো দেখো আ পাইলট অ্যাফ্রেড অফ হাইটস, একজন পাইলট যে কিনা উচ্চতাতেই ভয় পান। তাহলে যিনি পাইলট, যার কাজ হচ্ছে আকাশপথে ওড়া, তো উচ্চতায় যেতে হবে তাকে আকাশে, তো সে যদি উচ্চতায় ভয় পায় তাহলে কি হবে? তাহলে তো সেই কাজটাই করতে পারবে না। তাহলে কি এখানে পাইলট আর হাইট, যদি পাইলটই হাইটে ভয় পায় তাহলে এখানে পাইলট এবং হাইটটাকে দেখো বিদ্রূপ অর্থে ব্যবহার করা হচ্ছে। এটা কিন্তু একটা অপোজিট সেন্সকে এখানে ইন্ডিকেট করছে। আচ্ছা, নেক্সট দেখো আ ট্রাফিক কপ গেটস আ স্পিডিং টিকিট। তো যখন একজন ট্রাফিক পুলিশ নিজেই সেই গতি লঙ্ঘন করে জরিমানা পায়, তাহলে কি সেক্ষেত্রে ট্রাফিক কপ, যে কিনা নিজে একজন ট্রাফিক, যে অন্য ট্রাফিকগুলোকে যে নিয়ন্ত্রণ করে, সে কিনা নিজেই ট্রাফিক লঙ্ঘন করার জন্য জরিমানা দেয়, তাহলে সেক্ষেত্রে কি এটা একটা আইরনি বোঝাচ্ছে, বিদ্রূপ করে বলা হচ্ছে। তাই ট্রাফিক কপ আর স্পিডিং টিকিট, এটা হচ্ছে এখানে আইরনি। তো নেক্সট দেখো অক্সিমোরন, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফিগার স্পিচ। তো বিরোধী শব্দযুগল, তো দেখো এখানে টু অপোজিট ওয়ার্ডস প্লেস টুগেদার ফর ইফেক্ট। তো দেখো দুটি বিপরীত শব্দ পাশাপাশি যখন ব্যবহার করা হবে তাকে বলা হবে অক্সিমোরন। এক্সাম্পল দেখো ডিফিনিং সাইলেন্স, এটা কি মডার্ন পোয়েট্রিতে রয়েছে। সুইট সরো, শেক্সপিয়ার বলেছেন এটা। ডার্কনেস ভিজিবল, জন মিল্টনের একটা বিখ্যাত উক্তি। তো দেখো এখানে ডিফিনিং সাইলেন্স, তাহলে এখানে ডিফিনিং সাইলেন্স মানে বধির নীরবতা, যে বধির তার কাছে নীরবতা তো একই জিনিস। সুইট সরো মানে কি? মিষ্টি দুঃখ। ডার্কনেস ভিজিবল, অন্ধকার কি দেখা যায়? দেখা যায় না, তাহলে অন্ধকার এখানে আবার বলছে দৃশ্যমান। তাহলে এটাই হচ্ছে অক্সিমোরন, যে বিপরীত দুটো বিষয়কে পাশাপাশি লেখা ব্যবহার করা, সেটাই হচ্ছে অক্সিমোরন বা বিরোধী শব্দযুগল। নেক্সট অ্যান্ড লাস্ট রয়েছে প্যারাডক্স বা বিরোধাভাস। এটা কি? আ সেলফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দ্যাট মে রিভিল আ ট্রুথ, একটা আপাতদৃষ্টিতে অসঙ্গত মনে হলেও সেটা সত্য ধারণ করে এমন কিছু বক্তব্য, সেটাই হচ্ছে প্যারাডক্স। তো দেখো এখানে এক্সাম্পল লেস ইজ মোর, মানে কম থাকা বেশি হওয়া। তো কম এবং বেশি এটা কিন্তু বিপরীত দুটো জিনিস। তারপর দেখো আই মাস্ট বি ক্রুয়েল টু বি কাইন্ড, তো দয়া দেখাতে গিয়ে নিষ্ঠুর হতে হবে। তাই ক্রুয়েল এবং কাইন্ড এ দুটো কিন্তু সম্পূর্ণ বিরোধী, একটা বিপরীত কিন্তু বিষয়। তো এটাই হচ্ছে প্যারাডক্স। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওতে ফিগার স্পিচের 10টি যে ভাগ সেগুলো নিয়ে আলোচনা করলাম, এবং পার্ট 2তে খুব শীঘ্রই বাকি যে ভাগগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো দ্যাটস অল ফর টুডে. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet very soon with another video. Thanks for watching.